বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে আজকে আমি ক্লাস শুরু করছি। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, যিনি এই করোনা মহামারীর সময় আমাদের সুস্থ রেখেছেন। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত সকল শিক্ষক মণ্ডলী, সকল ও আমার প্রিয় ছাত্রী। তোমাদেরকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তোমাদের ক্লাস শুরু করছি। আজকে আমরা ষষ্ঠ অধ্যায় চেক, বিনিময় বিল ও অঙ্গীকারপত্র এই সম্পর্কে গত ক্লাসে আমরা কিছু পড়েছিলাম। আজকে আমরা আরও কিছু এই অধ্যায় থেকে পড়ব। তো প্রিয় ছাত্রী, তোমাদেরকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। তো আমার প্রিয় ছাত্রী, আজকে আমরা চেক সম্পর্কে কিছু পড়ব। গত ক্লাসে আমরা চেকের প্রকারভেদটা পড়েছি। আজকে খুব গুরুত্বপূর্ণ তিনটা চেক, বাহক চেক, হুকুম চেক এবং দাগ কাটা চেক সম্পর্কে জানব এবং আরো কিছু অধ্যায়, আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমাদের যেটা আসে বাহক চেক। তোমাদের ঢাকা বোর্ডে ১ নাম্বার কোশ্চেনে এটা আসতে পারে, বাহক চেক কাকে বলে। দেখো, যে চেকে প্রাপকের নামের স্থানের পরে কে অথবা বাহককে শব্দসমূহ লেখা থাকে তাকে বাহক চেক বলে। অর্থাৎ যে চেকে প্রাপকের মানে যে চেক প্রাপ্ত হবে তার নামের তার নামের স্থানে কে অথবা বাহককে শব্দদ্বয় লেখা থাকে তাকে বাহক চেক বলে। তো বাহক চেক হারিয়ে গেলে কেউ তা ভাঙানোর জন্য ব্যাংকে হাজির করতে পারে, তাই এরূপ চেকের কম নিরাপদ। তাই এ ধরনের চেকে বাহককে দেখে বা তার কথাবার্তায় ব্যাংক কোনো সন্দেহ হলে ব্যাংক উক্ত চেকের টাকা পরিশোধ স্থগিত রাখতে পারে। এজন্য সাধারণত হঠাৎ কোনো বড় পরিমাণ অঙ্কের এরূপ চেক উপস্থাপিত হলে ব্যাংক কর্তৃপক্ষ চেকের যথার্থ বিষয়টি চেকদাতার নিকট থেকে জেনে নেয় জেনে নেয়ার চেষ্টা করে। অবশ্য এরূপ চেকে অতিরিক্ত নিরাপত্তার বিধানের জন্য সহজেই দাগ কাটা যায়। উল্লেখ্য, প্রাপকের কোনো প্রতিষ্ঠান হলে এরূপ চেকের অর্থ সহজেই বাহককে অবশ্যই ওই প্রতিষ্ঠানের সিলমোহর ব্যবহার করে তারপর স্বাক্ষর করতে হয়। দেখো, এটা হলো কিছু নিরাপত্তার বিষয় বলেছে, আমরা এই সম্পর্কে পরে জানবো। তো আমরা এখন বাহক চেকের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। ১ নাম্বার দেখো, বাহক চেকে প্রাপকের নাম লেখার জন্য নির্দিষ্ট স্থানের শেষে অথবা বাহককে শব্দদ্বয় লিখিত থাকে। ২. প্রাপকের নামের জন্য নির্দিষ্ট শূন্য স্থানে প্রাপকের নাম অথবা নিজ কথাটি লিখতে হয়, অবশ্য কিছু না লিখলেও চলে। ৩. এ চেকে প্রাপকের নাম লেখা না থাকলেও ব্যাংক এর বাহককে টাকা পরিশোধ করতে পারে। ৪. এ প্রকার চেকে ব্যাংকের উপস্থাপন করার পর আইনানুগ কোনো কারণ না থাকলে ব্যাংক তার টাকা পরিশোধে বাধ্য থাকে। ৫. বাহক চেক শুধুমাত্র হাতবদল দ্বারাই স্বত্বান্তরিত হয়ে থাকে। ৬. বাহক চেকের আদেষ্টা বা প্রাপক এর সংশ্লিষ্ট যে কোনো পক্ষ যে কোনো সময় একে দাগ কাটা চেকে পরিণত করতে পারে। তবে একবার রেখাঙ্কিত হয়ে গেলে আবার বাহক চেকের পরিণত করতে আদেষ্টা বরাবর দরখাস্তের প্রয়োজন হয়। অর্থাৎ এই বাহক চেকের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা জানলাম। দেখো, ১ নম্বরে যেটা হবে, অথবা বা বাহককে শব্দদ্বয় লিখতে হবে। ২. প্রাপকের নামের জন্য নির্দিষ্ট শূন্যস্থানে প্রাপকের নাম অথবা নিজ কথাটি লিখতে হয়। কারণ আমি যদি মিস্টার রহিমকে চেক দিই তাহলে মিস্টার রহিম লিখব, আর যদি নিজে উঠাই তাহলে নিজ অথবা সেলফ
কথাটি অবশ্যই লিখতে হবে। অর্থাৎ প্রাপকের নাম লেখা না থাকলেও ব্যাংক এই টাকা পরিশোধ করতে পারে। দেখা গেছে যে অল্প অঙ্কের টাকা হলে এটা সহজেই ব্যাংক পরিশোধ করে দিতে পারে। তারপরে বাহক চেক শুধু হাতে বদলের দ্বারাই স্বত্বাধিকার হয়ে থাকে। অর্থাৎ তার মানে খুব সহজেই এই চেক স্থানান্তর করা সম্ভব। সুবিধা দেখো, সহজ ব্যবহার, অর্থাৎ এই চেকটা সবচেয়ে সহজেই ব্যবহার করা সহজ। অর্থাৎ যে কেউ ব্যাংকে উপস্থাপন করে এর অর্থ সহজেই সংগ্রহ করতে পারে। তাই বিনিময়ের সহজ মাধ্যম হিসাবে এ ধরনের চেক সকল সমাজেই অধিক প্রচলিত। অর্থাৎ বিনিময়ের মাধ্যম হিসাবে এই চেকটা সকলের কাছেই খুবই গ্রহণযোগ্য আমাদের সমাজে। ২ নাম্বার, সহজেই হস্তান্তর। এ ধরনের চেক শুধুমাত্র অর্পণ দ্বারাই হস্তান্তরযোগ্য। অর্থাৎ এক্ষেত্রে চেকের পিছনে কোনো পৃষ্ঠাঙ্কন বা অনুমোদন বা স্বাক্ষর করার প্রয়োজন পড়ে না। ফলে একই চেক হস্তান্তরের মাধ্যমে একাধিক লেনদেন সহজেই ব্যবহৃত হতে পারে। অর্থাৎ এই চেক সহজেই হস্তান্তর করা যায় বা একজনের চেক সহজেই আরেকজনকে দিয়ে দিতে পারে। ফলে এই চেকের হস্তান্তরের মাধ্যমে একাধিক লেনদেন সহজেই ব্যবহার করা সম্ভব। অর্থাৎ আমি মিস্টার রহিমকে দিলাম, মিস্টার রহিম চেক প্রাপ্ত হয়ে তার আরেকজনকে দিল, মিস্টার করিমকে দিয়ে দিল। এভাবে হয় না। তোমাদের নগদান বইতে এ ধরনের চেক প্রাপ্তির বিষয়টা উল্লেখ আছে যে মিস্টার রহিমের কাছ থেকে প্রাপ্ত চেক মিস্টার করিমকে প্রদান করা হলো। ব্যাংকের সুবিধা দেখো, এক্ষেত্রে ব্যাংকের যথার্থতা দেখেই ব্যাংক এর অর্থ পরিশোধ করতে পারে। প্রাপক বা ধারকের যথার্থ ক্ষেত্রে যেমন বিবেচনার প্রয়োজন পড়ে না। ফলে ব্যাংকের পক্ষে এরূপ চেকের বিপরীতে লেনদেনের অধিক সুবিধাজনক ও নিরাপদ। অর্থাৎ এই ধরনের চেক অধিক সুবিধাজনক ও নিরাপদ হয়ে থাকে ব্যাংকের ক্ষেত্রে। কারণ আহ, অন্যান্য চেকের মধ্যে কোনো বাধ্যবাধকতা এই চেকে পরিলক্ষিত হয় না। তারপর দেখো, রূপান্তর যোগ্যতা। রূপান্তর যোগ্যতা বলতে আমরা কি বুঝি? রূপান্তর বলতে অর্থাৎ একটা থেকে অন্যটায় সহজেই রূপান্তর করা সম্ভব। তার মানে দেখো, এই ধরনের চেকের বাম পাশে দুটো আড়াআড়ি রেখা টেনে একে সহজেই দাগ কাটা চেকে রূপান্তর করা যায়। অর্থাৎ বাহক চেকে সহজেই দাগ কাটা চেকে রূপান্তর করা যায়। এতে চেকের নিরাপত্তা বাড়ে। তাই বড় অঙ্কের লেনদেন এরূপ চেকের ব্যবহারে কোনো সমস্যা হয় না। অর্থাৎ বাহক চেকে যদি আমরা বড় অঙ্কের একটা লেনদেন হয়, আমরা দাগ কাটা চেককে পরিণত করে এটা সহজেই এক চেক থেকে অন্য চেকে রূপান্তর করতে পারবো। ফলে সহজেই আমরা কি করতে পারবো? এই টাকাটা হস্তান্তর করতে পারবো আমার পাওনাদারকে। এতে সুবিধার পিছে কিছু সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও পরিলক্ষিত হয়। ১. কম নিরাপদ। ২. বড় অঙ্কের লেনদেনের অনুপযুক্ততা। অর্থাৎ কম নিরাপত্তা কি দেখো, এ ধরনের চেক কম নিরাপদ কারণ কেউ ব্যাংকে উপস্থাপন করে এর অর্থ সংগ্রহ করতে পারে। তাই প্রস্তুতকৃত চেক কেউ হস্তান্তর করে বা হারিয়ে যাওয়া চেককে কেউ উদ্ধার করে ব্যাংকে দ্রুত উপস্থাপন করে এর অর্থ উঠিয়ে নিলে সেক্ষেত্রে প্রাপক বা ধারকের তেমন কিছু করার থাকে না। অর্থাৎ এই চেকের নিরাপত্তাটা খুবই কম। আমি একটা বাহক চেক পেয়ে যদি ব্যাংকে উপস্থাপন করি, ব্যাংক আমাকে টাকা দিয়ে দিবে। অর্থাৎ এই নিরাপত্তা খুবই কম। ২. বড় অঙ্কের লেনদেনে অনুপযুক্ততা। অর্থাৎ নিরাপত্তাহীনতার কারণে বড় পরিমাণ অঙ্কের লেনদেনে এরূপ চেকের ব্যবহার কম। ছোট ব্যবসায়ী ও চাকুরিজীবী সহ সীমিত আয়ের লোক ছোট অঙ্কের লেনদেনের এরূপ চেক বেশি ব্যবহার করলেও বৃহদায়তর প্রতিষ্ঠানসমূহ লেনদেনের দাগ কাটা চেকের বেশি ব্যবহার করে। অর্থাৎ নিরাপদহীনতার কারণে বড় পরিমাণ লেনদেন এরূপ চেকের ব্যবহার খুবই কম পরিলক্ষিত হয়। ছোট ব্যবসায়ী
বা চাকরিজীবী সহ সীমিত আয়ের লোক ছোট অঙ্কের লেনদেনের এরূপ চেকের বেশি ব্যবহার করলেও আমাদের দেশে যে বড় বড় প্রতিষ্ঠান আছে, বড় বড় কোম্পানিগুলো আছে, তারা অধিকাংশ সময় এই দাগ কাটা চেক ব্যবহার করে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের বাহক চেকের সংজ্ঞা কাকে বলে জানলাম, বাহক চেকের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা ভালো মতো জানলাম। তারপরে আরো জানলাম আমরা বাহক চেকের সুবিধা অসুবিধা। আমরা বাহক চেকের পরে এখন আমরা জানবো হুকুম চেক। দেখো, আমরা প্রথমেই পড়ি, যে চেকে প্রাপকের নামের পরে অথবা আদেশ অনুসারে কথাটি লিখিত থাকে তাকে আদেশ বা হুকুম চেক বলে। আদেশ চেকের উপর প্রাপকের কলামে যার নাম লিখিত থাকে, ব্যাংক শুধুমাত্র তাকে বা তার লিখিত অনুমোদনক্রমে অন্য ব্যক্তিকে টাকা দিতে বাধ্য থাকে। উক্ত চেকের টাকা গ্রহণ করার আগে প্রাপককে বা অনুমোদন বলে প্রাপককে ব্যাংকের নিকট গ্রহণযোগ্য পরিচিতি প্রদান করতে হয়। অর্থাৎ সাধারণত ৩ শ্রেণীর ব্যক্তিকে পরিচিতি প্রদানের ক্ষেত্রে যোগ্য বিবেচিত হয়। ১. ব্যাংকের কোনো গ্রাহক। ২. ব্যাংক কর্মচারী। ৩. এলাকার কোনো নির্দিষ্ট ব্যক্তি। প্রাপক সই শনাক্ত করে সাধারণত এরূপ পরিচিতি প্রদান করা হয়। জাতীয় পরিচয়পত্র ইস্যু হওয়ার পর পরিচিত বিষয়টি কিছুটা সহজ হয়েছে। আদেশ চেকে হস্তান্তর করতে হলে চেকের পিছনে হস্তান্তর স্বাক্ষর থাকতে হয়। তাকে অনুমোদন বা পৃষ্ঠাঙ্কন বলে। অনুমোদন বা পৃষ্ঠাঙ্কন বলে। তার মানে হুকুম চেক সম্পর্কে আমরা কিছু জানলাম। দেখো, 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের 14 নং ধারা অনুযায়ী আদেশ চেক শুধুমাত্র যথাযথ অনুমোদন ও অর্পণ এর মাধ্যমে হস্তান্তর করা যায়। সেক্ষেত্রে অনুমোদন বলে প্রাপক পরিচিত গ্রহণ করার পর চেকটি পরিশোধিত হয়। দাগবিহীন আদেশ চেকে সত্তান্তর গৃহীতা বা ভাঙানোর জন্য ব্যাংকে হাজির করলেও ব্যাংকে সাবধানতার সাথে দেখতে হবে যে সত্তান্তর অর্থাৎ এই চেকের অর্পণটা যথাযথ হয়েছে কি না। দেখো, আমরা তাহলে হুকুম চেক সম্পর্কে বিস্তারিত পড়লাম। তো এখন আমরা পড়ব হুকুম চেকের বৈশিষ্ট্য। দেখো, হুকুম চেকের ১ নাম্বার বৈশিষ্ট্য দেখো, আদেশ চেকে প্রাপকের নামের পরে অথবা আদেশ অনুসারে শব্দদ্বয় লেখা থাকে। ২. চেকের উপর যার নাম লিখিত থাকে ব্যাংক শুধু তাকেই টাকা দিতে বাধ্য থাকে। ৩. এই চেকের যথানিয়মে অনুমোদন বা পৃষ্ঠা অঙ্কনের মাধ্যমে হস্তান্তর করা যায়। ৪. এই চেকের সত্তান্তরিত হওয়ার পর তা ব্যাংক হাজির করা হলে টাকা পরিশোধ করার পূর্বে ব্যাংকে দেখতে হয় সত্তান্তর বা অনুমোদন যথার্থ কিনা। এই চেকের বাহককে রূপান্তরিত করতে হলে চেকের পিছনে আদেশটা বা সাইন বা দরখাস্তের প্রয়োজন হয়। ৬. হুকুম চেক বাহক চেক অপেক্ষা অধিক নিরাপদ। ৭. এ ধরনের চেকে দাগ কাটা চেকে পরিণত করা যায়। অর্থাৎ এই চেককে দাগ কেটে দাগ কাটা চেকে পরিণত করতে চায়। এই চেকটা দেখতেছো পূবালী ব্যাংক লিমিটেডের, এই পাশে ২টা দাগ কেটে দিলে তাহলে সেটা হবে দাগ কাটা চেক। আর এখানে টু পে, এখানে কি লেখা হচ্ছে, যদি লেখা থাকে অর্ডার, তার মানে এটা দাগ কাটা চেক। যদি লেখা থাকে বাহককে বা সেল বাহককে, তাহলে এটা হবে বাহক চেক। এখন আমরা পড়ব খুব সহজেই হুকুম চেকের সুবিধা।
আমরা হুকুম চেকের সুবিধা সম্পর্কে এখন আলোচনা করব। 1 নাম্বার দেখো, অধিক নিরাপদ। 2 নির্দিষ্ট ব্যক্তির অর্থপ্রাপ্তির নিশ্চয়তা। এই দুটাই আছে, আমরা একটু এই দুটা পড়ি। দেখো, এরূপ চেকের অর্থ কেউ ব্যাংক থেকে উঠাতে পারে না, শুধুমাত্র প্রাপক তার যথার্থ আদেশ বলে বা পৃষ্ঠাঙ্কনের মাধ্যমে প্রাপ্ত চেকের অধিকারী এ অর্থ সংগ্রহ করতে পারে। তাই এই চেক তুলনামূলক বিচারে অধিক নিরাপদ। অর্থাৎ এরূপ চেক অর্থ কেউ উঠাতে পারবে না, অর্থাৎ যে কেউ চাইলে উঠাতে পারবে না, শুধুমাত্র প্রাপক বা তার আদেশ বলে পৃষ্ঠাঙ্কনের মাধ্যমে প্রাপ্ত চেকের অধিকারী এরূপ অর্থ সংগ্রহ করতে পারে। শুধুমাত্র প্রাপকরাই এই অর্থ বা তার অনুমোদিত ব্যক্তি এই অর্থ উত্তোলন করতে পারে। নির্দিষ্ট ব্যক্তির অর্থপ্রাপ্তির নিশ্চয়তা। এখানে যে যাকে চেক দেওয়া হবে তার অর্থপ্রাপ্তির নিশ্চয়তা থাকবে। এক্ষেত্রে আমানতকারী যেই ব্যক্তিকে অর্থ প্রদান করতে চায় তার নাম প্রাপকের নামের স্থানে লিখে তার অর্থ পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারে। একইভাবে প্রাপক কর্তৃক পৃষ্ঠাঙ্কনের ক্ষেত্রে হস্তান্তর গ্রহীতার নাম লিখে তাকে হস্তান্তরের মাধ্যমে তার অর্থপ্রাপ্তির নিশ্চয়তা করা যায়। তাহলে ভালো মতো তোমরা এই হুকুম চেকের সুবিধাগুলো তোমরা ভালো মতো নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী। এখন আমি দেখব হুকুম চেকের অসুবিধা, অর্থাৎ এই চেকটির কি অসুবিধা থাকতে পারে। 1 হুকুম চেকের লেখার ক্ষেত্রে প্রাপকের নাম উল্লেখ করার প্রয়োজন পড়ে। এরূপ প্রাপক যদি কোম্পানি বা প্রতিষ্ঠিত হয় তবে সেক্ষেত্রে সরাসরি চেকের অর্থ কাউন্টার থেকে সংগ্রহ ঝামেলা দেখা দেয়। অর্থাৎ হুকুম চেকের লেখার ক্ষেত্রে প্রাপকের নাম উল্লেখ করার প্রয়োজন পড়ে। এরূপ প্রাপক যদি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে সরাসরি চেকের অর্থ কাউন্টার থেকে সংগ্রহের ঝামেলা দেখা দেয়। অর্থাৎ তার মানে কি, সেটা তাহলে ওই নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা হবে। 2 অর্থ সংগ্রহের সমস্যা। দেখো, হুকুম চেকের অর্থ যে কেউ সংগ্রহ করতে পারে না। প্রাপকের নামের স্থলে যার নাম থাকে তাকেই ব্যাংকের অর্থ সংগ্রহ করতে হয়। বিশেষ পৃষ্ঠাঙ্কনের মাধ্যমে কাউকে অর্পণ করা হলে অর্থ সংগ্রহে তাকেও ব্যাংক কাউন্টারে হাজির হওয়ার প্রয়োজন পড়ে। অর্থাৎ প্রাপকের নামের স্থলে যার নাম থাকে তাকেই ব্যাংকে যেয়ে অর্থ সংগৃহীত হয়। অর্থাৎ যদি আবার অন্য কাউকে আমি এটা অনুমোদন দেই, তার মানে পিছনে সিগনেচার করে তাকেই যে ব্যাংকে যে চেকটা ভাঙিয়ে এনে টাকা সংগ্রহ করতে হবে। হস্তান্তরের সমস্যা। দেখো, বাহক চেক যেভাবে শুধুমাত্র অর্পণ দ্বারাই হস্তান্তর করা যায় এই ক্ষেত্রে এটা সম্ভব হয় না। চেকের পিছনে প্রাপক বা অনুমোদন বলে প্রাপকের স্বাক্ষর করতে হয়। অনুমোদন বিভিন্ন ধরনের হতে পারে বিধায় তাও হস্তান্তরের ভাবতে হয়। এটা বিভিন্ন ধরনের হয় বিধায় এর হস্তান্তরযোগ্যতা ভাবতে হয়। দেখো 4 প্রাপক নিশ্চিতকরণের সমস্যা। এটা একটা বড় প্রবলেম। আমি যাকে টাকা দিব তার প্রাপকের নিশ্চয়তা বা নিশ্চিত হতে হবে। যদি নিশ্চিন্ত না হই তাহলে এই চেক হস্তান্তর করা যাবে না। তাহলে দেখো, চেকের আদিষ্ট বা আমানতকারীর স্বাক্ষর ব্যাংকে সংরক্ষিত থাকায় তার যথার্থ যাচাই করা যায়, কিন্তু প্রাপক বা অনুমোদন বলে প্রাপক যথার্থ কিনা তা ব্যাংকের পক্ষে যাচাই করা কষ্টকর। তাই ব্যাংক কর্মীদের অহেতুক যে বিড়ম্বনা সেটা বিড়ম্বনায় পড়তে পারে। এখন আমরা দেখব দাগ কাটা চেক। দেখো, দাগ কাটা চেক বাহক চেক বা হুকুম চেকের উপর সাধারণত বাম পাশে কিছু লেখে বা না লেখে আড়াআড়ি দুটি রেখা অঙ্কন করলে ওই চেককে দাগ কাটা চেক বলে। রেখা অঙ্কন করায় এরূপ
প্রক্রিয়াকে চেকের দাগ কাটা এবং রেখা অঙ্কিত ওই চেকের দাগ কাটা চেক বলে। এরূপ চেকের অর্থ সরাসরি ব্যাংক কাউন্টারে থেকে সংগ্রহ করা যায় না, কোনো ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করতে হয়। অর্থাৎ এই চেক আমি ব্যাংকে যে উপস্থাপন করার সাথে সাথে আমাকে টাকা দেবে না, আমার অ্যাকাউন্টে টাকা জমা হবে, তখন আমি আমার চেক কেটে এই টাকা আমি উত্তোলন করব। দেখো, 1882 সালের ইংরেজি বিনিময় বিলের আইনে ৭৬ ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে একটি চেকের উপর আড়াআড়ি ভাবে অঙ্কিত দুইটি সমান্তরাল রেখার মধ্যে অ্যান্ড কোম্পানি অথবা নট নেগোশিয়েবল শুধুমাত্র দুটি সমান্তরাল রেখা অঙ্কিত থাকে তাকে সাধারণ দাগ-কাটা চেক বলে। সেক্ষেত্রে দুটি সমান্তরাল রেখার মধ্যে নট নেগোশিয়েবল শব্দ দুটি সহ ব্যতীত কোনো ব্যাংকের নাম লেখা থাকে তাকে বিশেষ দাগ-কাটা চেক বলে। অর্থাৎ দাগ-কাটা চেক দুই প্রকার, তা এই সংজ্ঞা থেকে আমরা বুঝতেই পেরেছি। দেখো, আমরা প্রথমে বৈশিষ্ট্যগুলো দেখি। ১ নাম্বার বৈশিষ্ট্যগুলো আছে, দেখো উপরোক্ত বৈশিষ্ট্যগুলোর মধ্যে বাহক বা হুকুম চেকের বাম কোণের উপরে দুটি আড়াআড়ি রেখা টানলে তা দাগ-কাটা চেকে পরিণত হয়। অবশ্য দুটি সরাসরি দাগ কেটে উপরিভাগ কাটলে তা দাগ-কাটা চেকে পরিচিতি লাভ হয়। প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে এ চেকের টাকা সংগ্রহ করতে হয়। ৩. এ ধরনের চেক অধিক নিরাপদ ও ঝুঁকিমুক্ত। ৪. দাগ-কাটা পদ্ধতি অনুযায়ী এরূপ চেক দু ধরনের: সাধারণ দাগ-কাটা চেক ও বিশেষভাবে দাগ-কাটা চেক। সাধারণ দাগ-কাটা চেক ও বিশেষভাবে দাগ-কাটা চেক। দাগ-কাটা চেকের বৈশিষ্ট্য: ১. বাহক চেক বা হুকুম চেকের উপরিভাগে কিছু লিখে বা না লিখে দুটি আড়াআড়ি দাগ টানলে তাকে দাগ-কাটা চেক বলে। দেখো, দাগ-কাটা চেকের উপরোক্ত বৈশিষ্ট্য সহ আরো কিছু দেখো যে বৈশিষ্ট্যগুলো আছে স্পেসিফিক, সেগুলা এখানে দেওয়া আছে। ১. দুটি কোণাকুণি দাগ। এরূপ চেকের উপরিভাগে সাধারণত বাম পাশে দুটি কোণাকুণি সমান্তরাল সরল রেখা টানা থাকে। অবশ্য দুটি সমান্তরাল রেখার উপরিভাগে টানলে তা দাগ-কাটা চেকে পরিণত হয়। দাগের ভিতর কিছু লেখা বা না লেখা। ২ নাম্বারটা দেখো, দাগের ভিতর কিছু লেখা বা না লেখা। সমান্তরাল সরল রেখাদ্বয়ের ভিতরে অ্যান্ড কোং এবং প্রাপকের হিসাব ইত্যাদি লেখা থাকে। অবশ্য শুধুমাত্র সমান্তরাল সরল রেখা টানলেও চেক রেখাঙ্কন করা যায়। প্রাপকের নাম উল্লেখ। দাগ-কাটা চেকে প্রাপকের নাম অবশ্যই উল্লেখ করতে হয়। হিসাব জমাদানে বাধ্যতামূলক। এ চেকের টাকা ব্যাংকের কোন হিসাবে জমা দিয়ে ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করতে হয়। অবশ্য আমাদের দেশে সাধারণত রীতি অনুযায়ী এরূপ চেকের অর্থ সংগ্রহ বা তা প্রাপক ব্যাংক হিসাবে জমা দেওয়ার আবশ্যক। ৫. অধিক নিরাপদ। এই চেক সবচেয়ে নিরাপদ, কারণ এটি চুরি হলে বা হারিয়ে গেলে সহজে কেউ এর টাকা ওঠাতে পারবে না। রূপান্তর পদ্ধতি: চেকদাতা আদেশ ব্যতীত অন্য কেউ ব্যক্তি দাগ-কাটা চেকের দাগবিহীন চেকে রূপান্তরিত করতে পারবে না। শ্রেণীবিভাগ: দাগ-কাটার প্রকৃতি অনুসারে একে সাধারণভাবে দাগ-কাটা চেক ও বিশেষভাবে দাগ-কাটা চেক এই দুই ভাগে ভাগ করা যায়। দেখো, তার মানে কিছু কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন জানলাম। এখন জানবো দাগ-কাটা চেকের অসুবিধা। এই সুবিধার পিছে পিছে দাগ-কাটা চেকের কিছু অসুবিধাও থাকবে। তার মানে দাগ-কাটা চেক, আমরা এখন দাগ-কাটা চেকের সুবিধাগুলো পড়ব। ১. অধিক নিরাপদ। অর্থাৎ দাগ-কাটা চেকের অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধিত হয় বলে এই চেক হারানো বা চুরি গেলেও এর অর্থ কেউ সহজে উঠাতে পারে না।
তাই এ চেকের মাধ্যমে লেনদেন অধিক নিরাপদ, অর্থাৎ এই চেকের মাধ্যমে লেনদেন করাটা অধিক নিরাপদ। চেকের মূল্য পরিশোধের নিশ্চয়তা। দাগ কাটা চেকের প্রকৃত প্রাপকের মূল্য প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে। ব্যাংক হিসাবের মাধ্যমে এ চেকের অর্থ উত্তোলন করা অবাঞ্ছিত কোনো বাহক এর অর্থ উত্তোলন করতে পারে না। অর্থাৎ দাগ কাটা চেক প্রকৃত প্রাপকের মূল্য প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে। 3. প্রতারণা ও জালিয়াতি রোধ। দাগ কাটা চেকের মাধ্যমে বিভিন্ন প্রকার প্রতারণা ও জালিয়াতি রোধ করা সম্ভব। মূলত এ উদ্দেশ্যেই চেকে দাগ কাটা হয়ে থাকে। অপরাধ শনাক্তকরণ। দাগ কাটা চেকের আরেকটি সুবিধা হলো এ ধরনের চেকের অবাঞ্ছিত কোনো পক্ষের সহজেই শনাক্ত করা যায়। চুরি যাওয়া দাগ কাটা চেকে ব্যাংকের আনা হলে পূর্বে সংবাদের ভিত্তিতে ব্যাংক অপরাধীদের আটক করতে পারে। অর্থাৎ দাগ কাটা চেক কেউ প্রাপ্ত হলো বা কেউ চুরি করলো, তার মানে কি হবে, এ চুরি করার পরে সে যখন এই ব্যাংকে ভাঙাতে যাবে, সাথে সাথে ব্যাংক তাকে ধরবে এবং পুলিশে আটক করবে। বড় অঙ্কের লেনদেন। দেখো, দাগ কাটা চেকের অর্থ লেনদেনের একটি সহজ ও নিরাপদ মাধ্যম। তাই বড় বড় অঙ্কের লেনদেন নিষ্পত্তি করতে দাগ কাটা চেকের অধিক প্রচলন লক্ষ্য করা যায়। প্রামাণ্য দলিল। দাগ কাটা চেকের লেনদেন সম্পাদনে প্রামাণ্য দলিল হিসেবে গণ্য হয়। তাই প্রয়োজনে ব্যাংক এর চেকের আদালত বা কোনো ক্ষেত্রে প্রামাণ্য দলিল হিসেবে উপস্থাপন করতে পারে। রূপান্তর। দাগ কাটা চেকের আরেকটি সুবিধা হলো প্রয়োজনীয় দাগ কাটা চেককে দাগ কাটা চেকে দাগ ছাড়া চেকে রূপান্তর করতে পারে। বিশেষভাবে দাগ কাটা চেককেও আদেশটা দ্বারা দাগ ছাড়া চেকে রূপান্তর করা যায়। সেক্ষেত্রে আদেশটা বা প্রস্তুতকারী বরাবর তা উপস্থাপন করা হয়। তিনি দাগ দুটিকে একটানে কেটে পাশে নমুনা স্বাক্ষর অনুরূপ স্বাক্ষর প্রদান করেন। তার মানে এই স্বাক্ষর প্রদানের মাধ্যমে, দাগটা কেটে স্বাক্ষর প্রদানের মাধ্যমে তিনি এই রূপান্তরটা করতে পারেন। ঋণ আমানত সৃষ্টি। দেখো, দাগ কাটা চেকের বাধ্যতামূলকভাবে ব্যাংক জমা করতে হয় বলে ব্যাংক সহজেই ঋণ আমানত সৃষ্টি করতে পারে। ফলে ব্যাংক ঋণ প্রদানের ক্ষমতা বৃদ্ধি পায়। অর্থাৎ ব্যাংকে যেখানে যে জমা হবে টাকাটা, তার মানে কি সেখান থেকে চাইলেও ব্যাংক ঋণ দিতে পারে। এখন আমরা কিছু সুবিধার পাশাপাশি দাগ কাটা চেকের অসুবিধাটাও পড়ি। 1. নগদ উত্তোলনের আবশ্যকতা। বাহক চেক ও হুকুম চেকের অর্থ যেভাবে সরাসরি ব্যাংক কাউন্টার থেকে উত্তোলন করা যায়, দাগ কাটা চেকের অর্থ সেভাবে উত্তোলন করা যায় না। এরূপ চেক ব্যাংক হিসাবে জমা দিলেও অর্থ সংগৃহীত হলে পূর্ববর্তীতে চেক কেটে তা ওঠাতে হয়, যা সময় সাপেক্ষ এবং ঝামেলাপূর্ণ। 2. হস্তান্তরের অসুবিধা। বাহক চেক যেভাবে শুধুমাত্র অর্পণ দ্বারা এবং হুকুম চেক অনুমোদন ও অর্পণের দ্বারা হস্তান্তর করা যায়, দাগ কাটা চেক সেভাবে হস্তান্তর করা যায় না। সেক্ষেত্রে প্রাপককে কার্যকর তার হিসেবে চেক জমা দিয়ে অর্থ সংগ্রহ করতে হয়। অধিক উপযোগ সৃষ্টিতে বাধা। দেখা গেছে যে বাহক চেক ও হুকুম চেক সহজে হস্তান্তরের সুবিধা থাকায় এই চেকে একাধিক লেনদেন সহজেই ব্যবহৃত হতে পারে। ফলে আবর্তনের অর্থ সরবরাহ বাড়ায় এবং অধিক উপযোগ সৃষ্টি করে। দাগ কাটা চেকের ক্ষেত্রে কিন্তু তা সম্ভব হয় না। দাগ কাটা চেকের প্রকারভেদ। আমরা এখন এই দাগ কাটা চেকের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। আমরা আগেই বলেছি যে দাগ কাটা চেক দুই প্রকার। 1. সাধারণ দাগ কাটা চেক। 2. বিশেষভাবে দাগ কাটা চেক। দেখো, সাধারণ দাগ কাটা চেক বলতে কি বুঝি? যদি কোনো দাগ কাটা চেক বা দাগের মাঝখানে ব্যাংক শব্দ উল্লেখ না থাকে বা কোনো কিছু লেখা না থাকে, সেক্ষেত্রে তাকে সাধারণভাবে দাগ কাটা চেক বলে। বাংলাদেশে বহাল 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইনে
123 ধারায় বলা হয়েছে যে যখন কোনো চেকের উপরিভাগ শুধুমাত্র আড়াআড়ি দুটি সমান্তরাল রেখা বা এরূপ সমান্তরাল রেখার মধ্যে অ্যান্ড কোং এরূপ কোনো শব্দ সংক্ষেপে উল্লেখ থাকে এবং এতে হস্তান্তরযোগ্য নয়, এ ধরনের কোনো শব্দ উল্লেখ করা হোক বা না হোক, সেক্ষেত্রে যেরূপ দাগ কাটা প্রতীয়মান হয় তাকে সাধারণভাবে দাগ কাটা চেক বলে। তার মানে সাধারণভাবে দাগ কাটা চেকটা খুব সহজেই তোমরা বুঝতে পারলা। যেহেতু এটা আইন, আইন তো পরিবর্তন করা সম্ভব না, তাহলে সাধারণভাবে দাগ কাটা চেকে যদি এই কথা উল্লেখ করো তা পুরোটা হুবহুব দাড়ি কমা হুবহুব তোমাদের লিখবা মা তোমরা। বুঝতে পেরেছো ব্যাপার বিষয়টা? দেখো এরকম একটা চেকের দাগ কাটা আছে, নিচেই আছে, দেখো নিচে দেখা যাচ্ছে দাগ কাটা চেক, অর্থাৎ এটা দাগ কাটা চেক। আমরা এখন বিশেষভাবে দাগ কাটা চেক সম্পর্কে আরো জানবো। তার আগে দেখো উপরে আরেকটু আছে, আমাদের ব্যাংকসমূহ রীতি অনুযায়ী এরূপ চেক সাধারণত প্রাপকের নামে খোলা যে কোনো ব্যাংক হিসাবে জমা দিয়ে ভাঙানো যায়। অবশ্য আইনে উল্লেখ বিধান শুধুমাত্র প্রাপক হিসাব বা প্রাপক হিসাব দেয় এরূপ শব্দমালা উল্লেখ থাকলে তা প্রাপক ব্যাংক হিসাবে জমাদান বাধ্যতামূলক, অন্যথায় কারো হিসাবে জমা দিয়ে এ অর্থ সংগ্রহ করতে পারে না। বোঝা গেছে ব্যাপারটা? আশা করছি বিষয়টা তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। এখন দেখো বিশেষভাবে দাগ কাটা চেক, অর্থাৎ বিশেষভাবে দাগ কাটা চেক যে দাগ কাটা চেকে দুই দুই মাঝখানে কোনো বিশেষ ব্যাংকের নাম সহ অন্য কোনো শব্দাবলী উল্লেখ থাকে তাকে বিশেষভাবে দাগ কাটা চেক বলে। বাংলাদেশে বহাল 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইনে 124 ধারায় বিশেষ দাগ কাটা চেক সম্পর্কে বলা হয়েছে যে যে ক্ষেত্রে কোনো চেকের সম্মুখ ভাগে হস্তান্তরযোগ্য নয় শব্দদ্বয় বা এরূপ শব্দ ছাড়া কোনো ব্যাংকের নাম লেখা থাকে, এতে কোনো ধরনের দাগ কাটা প্রতীয়মান হয় তাকে বিশেষভাবে দাগ কাটা বা ওই ব্যাংকের ওই বিশেষভাবে দাগ কাটা বলা হয়ে থাকে। এরূপ চেককে দাগ কাটার কয়েকটি নমুনা নিম্নে প্রদত্ত হলো, অর্থাৎ এই দাগ কাটা চেকের যে নমুনাটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা, এটাই হলো নমুনা। দেখো এরূপ চেকের অর্থ দুই দাগের মধ্যে উল্লেখিত ব্যাংকের কোনো হিসাবে জমা দেওয়া ছাড়া এর অর্থ উত্তোলন করা যায় না। তবে ব্যাংকের নামের সাথে কোনো শাখার নাম উল্লেখ থাকলে ওই শাখাতে কোনো হিসাবের চেক জমা দিয়ে অর্থ উত্তোলন করতে হয়। দুই দাগের মাঝখানে ব্যাংকের নামের সাথে প্রাপকের হিসাব বা প্রাপকের হিসাব দেয় বলা থাকলে তা ওই ব্যাংক বা ব্যাংকের শাখা অবশ্যই প্রাপকের হিসাবে জমা দেওয়ার প্রয়োজন পড়ে, অন্যথায় তা অন্য কোনো হিসাবে জমা হতে পারে। যদি আমাদের দেশে রেওয়াজ অনুযায়ী ব্যাংকগুলো তা প্রাপককে অবশ্যই জমা দিতে বাধ্য করে। তার মানে আমরা তাহলে দাগ কাটা চেকের প্রকারভেদ সম্পর্কে ভালো মতো জানলাম। এখন আমরা পড়ব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, চেক সম্পর্কিত প্রতারণা ও জালিয়াতের বিপক্ষে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এটা পড়েই আজকের মতো শেষ করব। পরবর্তীতে অন্য যে আছে চেক অমর্যাদা করার বিষয়, তারপরে আছে অঙ্গীকারপত্র, অঙ্গীকারপত্র বিনিময় বিল সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে পড়ব। এক, দেখো 1 নাম্বার আছে আদেষ্টার স্বাক্ষর। চেকদাতা বা আদেষ্টার স্বাক্ষর আছে কিনা প্রথমে তা দেখা উচিত, অর্থাৎ ব্যাংক কি কি দেখবে সেই বিষয়ে আমরা এখন পড়ব। অর্থাৎ চেক, অর্থাৎ চেকে চেকদাতার বা আদেষ্টার স্বাক্ষর আছে কিনা প্রথমে তার দেখা উচিত। চেকদাতার স্বাক্ষর না করার সাথে সাথে চেক ফেরত দেওয়া বাঞ্ছিত। অর্থাৎ যদি চেক, আমার চেক আমি যদি স্বাক্ষর না দেই তাহলে সেটার কোনো চেকের মূল্য থাকবে না। স্বাক্ষরের তুলনা, চেকে প্রদত্ত স্বাক্ষর ব্যাংকে সংরক্ষিত আমানতকারীর নমুনা স্বাক্ষরের সাথে অত্যন্ত সতর্কতার সাথে মেলানো উচিত, অর্থাৎ সতর্কতার সাথে তাদের মেলানো উচিত। স্বাক্ষরের গরমিল চেক গ্রহণের অযোগ্য, অর্থাৎ আমার যে নমুনা স্বাক্ষর আছে সেই স্বাক্ষরের সাথে আমার চেকের স্বাক্ষরে যদি মিল থাকে তাহলে তাহলে কি হবে,
তাহলে সেটা গ্রহণ করা উচিত, বা যদি মিল থাকে তাহলে গ্রহণ করা উচিত, যদি মিল না থাকে তাহলে ব্যাংক গ্রহণ করবে না। তারিখ সঠিকতা, চেকের ভবিষ্যৎ দেয় কিনা অথবা মেয়াদ উত্তীর্ণ বা বার্ষিক চেক কিনা তা ব্যাংক কর্মকর্তা দেখে। এরূপ চেক মেনে নিলে তার জন্য ব্যাংক সম্পূর্ণ দায়ী থাকে। চেকের তারিখ লেখা হয়েছে কিনা তাও দেখা বাঞ্ছনীয়। তারিখবিহীন চেক ফেরত দেওয়া উচিত। 4. চেকের পাতা পরীক্ষা। ব্যাংক থেকে গ্রাহককে তার হিসাব নম্বর সহ চেক বই সরবরাহ করা হয়। ইস্যুকৃত বই থেকে চেক কাটা হয়েছে কিনা তা পরীক্ষা করার প্রয়োজন। চেকের পাতা ভিন্ন বইয়ে হলে তা কোনোমতেই তা গ্রহণ করা উচিত নয়। দেখো, ব্যাংক থেকে গ্রাহককে তার হিসাবের নম্বর সমূহ চেকের বইয়ে সরবরাহ করা হয়। ইস্যুকৃত বই থেকে চেক কাটা হয়েছে কিনা তা পরীক্ষা করার প্রয়োজন হয়। চেকের পাতা বিভিন্ন বইয়ের হলে কোনো মতেই তা গ্রহণ করা উচিত নয়। তারপর দেখো, প্রাপকের সঠিকতা। ব্যাংক দেখতে হবে যে যার নিকট চেকের টাকা পরিশোধ করা হচ্ছে সেই লোক চেকের প্রকৃত প্রাপক কিনা বা ধারক কিনা। এতে যদি কোনো সন্দেহ লক্ষ্য করা যায় তাহলে ব্যাংক কর্মকর্তা চেকের অর্থ পরিশোধ করবে না। 6. টাকার পরিমাণ সঠিকতা। অঙ্কে ও কথায় কথায় টাকার পরিমাণ সঠিকভাবে লেখা হয়েছে কিনা তা ব্যাংকে পরীক্ষা করে দেখা হবে। অঙ্কে ও কথায় অর্থের পরিমাণের মধ্যে মিল না থাকলেও চেক অবশ্যই প্রত্যাখ্যাত করা উচিত। উপযুক্ত তহবিল। চেকের টাকা পরিশোধ করার মতো প্রয়োজনীয় টাকা বা চেকদাতার হিসাবে আছে কিনা তা সতর্কতার সাথে পরীক্ষা করে দেখা উচিত। পর্যাপ্ত অর্থ না থাকলে জমাতিরিক্ত ঋণের কোনো মঞ্জুরি বা পূর্ব হতে দেওয়া আছে কিনা তাও দেখা আবশ্যক। উপযুক্ত তহবিলটা হলো, যদি আমার অ্যাকাউন্টে টাকা না থাকে তাহলে ব্যাংক কর্তৃপক্ষ আমাকে টাকা দিবে না। আমার টাকা থাকলে শুধুমাত্র তখনই টাকা দিবে, এবং আমার ঋণ-টিন আছে কিনা সেটাও সে পরিলক্ষিত করবে। চেকের রদবদল। চেক কোনো প্রকার রদবদল বা পরিবর্তন বা আহ, লেখার উপর লেখা বা ওভার লিখন ইত্যাদি আছে কিনা তাও দেখা উচিত। পরিবর্তন থাকলে সেখানে চেকদাতার স্বাক্ষর আছে কিনা, সেই স্বাক্ষর নমুনা স্বাক্ষরের অনুরূপ কিনা তা সেই সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন। অনুমোদন। হুকুম চেকে হস্তান্তর হলে তার পৃষ্ঠাদেশের প্রাপকের সই আছে কিনা তা দেখা উচিত। শুধু তাই নয়, আদেশ চেকে প্রাপকের স্বাক্ষরের সাথে হস্তান্তর গৃহীত আছে কিনা তাও দেখতে হবে। 10. রেখাঙ্কিত চেক। রেখাঙ্কিত চেকের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। ব্যাংকে দেখা আবশ্যক যে সাধারণত দাগ কাটার বেলায় প্রাপকের ব্যাংকের হিসাবের মাধ্যমে চেক হাজির করা হয়েছে কিনা। বিশেষ রেখাঙ্কনের ক্ষেত্রে চেকের উল্লিখিত ব্যাংকের মাধ্যমে চেক হাজির না করলে ব্যাংক তা গ্রহণ করে না। তারপর দেখো, ছেঁড়া ছেঁড়া চেকের টাকা পরিশোধ করা অনুচিত। উপস্থাপন চেক ছেঁড়া থাকলে তা প্রত্যাখ্যাত করে। শুধু চেক ছেঁড়া নয়, তা দলানো মুচড়ানো হলেও ব্যাংক তা প্রত্যাখ্যাত করতে পারে। আদেষ্টার নোটিশ। কোনো কারণে চেকদাতা আদেষ্টা ব্যাংকের টাকা পরিশোধ না করার জন্য নির্দেশ দিলে ব্যাংক তা মানতে হয়। অন্যথায় টাকা পরিশোধের জন্য ব্যাংকই দায়ী থাকবে। চেকদাতা সম্পর্কিত, অর্থাৎ চেকদাতা ইতিমধ্যেই ইন্তেকাল করেছে কিনা, পাগল হয়েছে কিনা কিংবা দেউলিয়া হিসেবে ঘোষিত হয়েছে এই মর্মে কোনো নোটিশ ব্যাংকের নিকট আছে কিনা তা দেখা বাঞ্ছনীয়। কারণ উপরোক্ত যে কোনোটির জন্য চেক প্রত্যাখ্যানের যোগ্য হয়ে পড়ে। কোর্টের নির্দেশ। চেক পরিশোধ না করার জন্য কোর্টের কোনো প্রকার আদেশ আছে কিনা সে সম্পর্কে অবগত হওয়ার প্রয়োজন। অনেক সময় আদালত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাব অর্থ প্রদানের নিষেধাজ্ঞা জারি করে, অর্থাৎ গার্নিশি আদেশ জারি করলে তখন তারা এই চেক হস্তান্তর করতে চাবে না। তো প্রিয় শিক্ষার্থী,
আজকে আমরা দেখলাম বাহক চেক কাকে বলে জানলাম, বাহক চেকের বৈশিষ্ট্য, বাহক চেকের সুবিধা, বাহক চেকের অসুবিধা সম্পর্কে জানলাম। হুকুম চেক কাকে বলে, হুকুম চেকের বৈশিষ্ট্য, হুকুম চেকের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানলাম। তারপরে দাগ কাটা চেক কাকে বলে, দাগ কাটা চেকের সুবিধা, দাগ কাটা চেকের অসুবিধা সম্পর্ক এবং বৈশিষ্ট্য সম্পর্কেও আমরা জানলাম। এবং দাগ কাটা চেকের যে প্রকারভেদ সেটা নিয়েও আমরা আজকে আলোচনা করলাম। এবং সর্বশেষ চেক সম্পর্কিত প্রতারণা বা জালিয়াতির বিপক্ষে ব্যাংকের নিরাপত্তার যে ব্যবস্থা আছে সেটা সম্পর্কেও আমরা জানলাম। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আমি সর্বশেষ মহান আল্লাহকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি, কারণ তিনি এই করোনা মহামারীর সময় আমাদের সুস্থ সবল রেখেছেন। আমি আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো। সবাই সুস্থ ও সুন্দর জীবন কামনা করে আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।